ট্রেন থেকে নেমে স্টেশনে দাঁড়াতেই গ্রামের ঠান্ডা বাতাস আর বাতাসের সাথে গ্রামের কাঠপোড়া ধুমার ঘ্রাণ আমার নাকে ভেসে আসতে লাগলো। কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরে প্ল্যাটফর্মে হাঁটা শুরু করলাম। কিছুটা সামনে এগিয়ে যেতেই দেখলাম স্টেশন মাস্টার গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গিয়ে বললাম, স্যার, এখান থেকে বিক্রমপুর যাব কিভাবে? বিক্রমপুর যাবেন? সে তো এখনও বেশ খানিকটা দূরে। সিলমারি বাস স্ট্যান্ড থেকে বিক্রমপুর ডিরেক্ট বাস পাওয়া যায়। তবে 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 কি? রাত তো এখন বেশ হলো, কোনো বাস পাবেন কি না সেটা বলা মুশকিল। তাহলে তো বেশ মুশকিলেই পড়লাম বোধহয়। সমস্যা তো আরেকটা রয়েছে। সেটা আবার কি? সিলমারি বাস স্ট্যান্ডের আগে একটা শ্মশান রয়েছে, তবে সেই শ্মশানে আজ অবধি কেউ জীবিত ফিরে আসতে পারেনি। কি যে বলছেন মাস্টার মশাই, এই যুগেও এসে ভূতে বিশ্বাস করেন? আপনি রাস্তাটা দেখিয়ে দিন, আমি ঠিক চলে যাব। মাস্টার মশাই রাস্তাটা দেখিয়ে দিতে আমি সেদিকটায় হাঁটা শুরু করলাম। বিক্রমপুর গ্রামে আমার মামার বাড়ি, আর মামাতো বোনের বিয়ে উপলক্ষে সেখানেই যাচ্ছি। এই মাঘের ঠান্ডায় হাড় যেন জমিয়ে তুলছিল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, ঠান্ডা বাতাসে কানের পাশে যেন স্রোত বয়ে যাচ্ছিল। চারপাশে অজানা পাখির ডাক আর শেয়ালের ডাক দূর থেকে ভেসে আসছিল। কি শীত রে বাবা! এইভাবে আর বেশিক্ষণ চললে তো এই রাস্তায় বরফ হয়ে পড়ে থাকবো। আরও বেশ কিছুক্ষণ হাঁটার পর দেখলাম বেশ খানিকটা দূরে একটা হ্যারিকেন জ্বলছে। দেখে বুঝলাম সেটা একটি হোটেল। আমি দ্রুত পায়ে সেদিকটায় ছুটে গেলাম। আমি দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম দোকানের ভিতরে একটা লোক চাদর দিয়ে আগাগোড়া মুড়ে শুয়ে রয়েছে। আমি গিয়ে বললাম, দাদা কি ঘুমিয়ে গেছেন নাকি? কে কে বলছেন? আমি তন্ময়, কলকাতায় থাকি। আপনি আমাকে চিনবেন না। আমাকে কি এক কাপ চা দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই, আপনি একটু বসুন। কিছুক্ষণ পর লোকটা এক কাপ চা তৈরি করে আমার হাতে দিল। আমি চায়ে একটা চুমুক দিতেই শরীরটা যেন গরম হয়ে গেল। এত রাতেও আপনি দোকানটা খোলা রেখেছেন? আমি তো স্টেশন থেকে শুনলাম এই রাস্তাটা নাকি ভালো না। এখানকার শ্মশানের ওপর দিয়ে কেউ নাকি রাতের বেলা কোথাও যেতে পারে না। হ্যাঁ বাবু, একদম ঠিক শুনেছেন। এই গ্রামের শ্মশানটায় এক অশুভ আত্মার ছায়া রয়েছে। বহু লোকের প্রাণ কেড়ে নিয়েছে এই শ্মশানটা। মানে কি হয়েছে এই শ্মশানে? শুনবেন? তাহলে শুনুন। আজ থেকে আরো বেশ কয়েক বছর আগের কথা। এই গ্রামে হরিহরণ নামে এক গরিব কৃষক বাস করত। এক টুকরো জমির উপর কৃষি কাজ করে সেই আনাজ বিক্রি করেই সংসার চলতো তার। বলয় বাবু এই গ্রামের জমিদার মশাই তিনি। তার বাবা ছিলেন রায় বাহাদুর। তিনি এই গ্রামের প্রত্যেক কৃষককে টাকা দিতেন, তবে সেটা সুদের উপরে। আর সেই সুদের টাকা তুলতে তুলতে ইহলোক গমন করেন। গ্রামের সবাই তার মৃত্যুতে বেশ খুশি হয়,
ভেবেছিল সুদের টাকা সব মাফ হয়ে যাবে, কিন্তু রায় বাহাদুরের ছেলে বলয় বাবু ছিলেন তার বাবার থেকেও এক পা এগিয়ে। তিনি তার বাবার রেখে যাওয়া দেনাদের থেকে খুবই নির্মমভাবে টাকা তুলতে থাকে। গ্রামের সব মানুষ তার এই অত্যাচারে গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। একদিন, কিরে হরি, পয়সা করে কত এনেছিস? পুরো টাকা যে তোর আজ পরিশোধ করতে হবে, সেই কথা কি মাথায় আছে তোর? কর্তাবাবু, আমাকে দয়া করে আর কটা দিন সময় দিন। এবছর ফসল চাষ করে কোনো লাভের মুখ দেখতে পাইনি। পরের বার ধানটা কেটেই আপনার সব টাকা পরিশোধ করে দেব। কি, তোর ফসল কাটা অবধি আমি কি তোর আশায় বসে থাকবো? হয়তো আজই তোর সব টাকা পরিশোধ করবি, আর নয়তো এইখানে তোর আঙুলের ছাপ দে। মানে এটা কিসের কাগজ কর্তা? এই কাগজে লেখা আছে তোর যেই জমিটুকু আছে সেটা তুই আমার নামে লিখে দিলি। কর্তাবাবু, এমন অন্যায় করবেন না। ওই জমিটুকুই আমার শেষ সম্বল। ওটা কেড়ে নিলে আমায় যে গলায় দড়ি দিয়ে মরতে হবে। গলায় দড়ি দিবি নাকি পানিতে ঝাঁপ দিবি সেটা তোর ব্যাপার। আগে ভালোই ভালোই এইখানে সই দে। তারপর জোরপূর্বক হরিকে সেই কাগজে সই করানো হয়। হরিহরণ দুঃখ কষ্ট ভরা মুখ নিয়ে সেখান থেকে হাঁটা শুরু করে। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে সে শ্মশানের ভেতরে আম গাছের ডালে গলায় দড়ি দেয়। এর কিছুদিন পর জমিদার বলয় বাবুর নিজ ঘরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহটার গর্দানটা উল্টোভাবে মুচকে ছিল। মনে হচ্ছিল কেউ যেন শক্তি প্রয়োগ করে উল্টে দিয়েছে। এরপর আস্তে আস্তে জমিদার বাবুর পুরো পরিবার একেবারে শেষ হয়ে যায়। তখন গ্রামের সবাই মিলে এক তান্ত্রিককে নিয়ে আসে এবং পুরো গ্রামকে চারপাশ থেকে সেই অশুভ আত্মা যেন গ্রামে প্রবেশ না করতে পারে সেই জন্য বন্ধ করে দেয়। তবে গ্রামের বাইরে রাতে অন্ধকারে কাউকে পেলে হরি তাকে মেরে তার ক্ষুধা নিবারণ করে। দোকানদারের কথা শেষ হতেই একটা ঘোর কাটলো আমার। তার গল্পের সাথে সাথে আমিও যেন সেখানে ঢুকে গিয়েছিলাম। আমি বললাম, আপনি যেগুলো বলছেন এগুলো রূপকথার গল্প ছাড়া আর কিছুই না। এমন দু চারটা গল্প খোঁজ নিলে প্রত্যেকটা গ্রামেই রয়েছে। সত্যি মিথ্যে বলতে পারবো না বাবু, এখন অবধি কেউ ফিরে আসেনি, তাই আসল রহস্য জানা তো যায়নি। দেখেন, আপনি যদি ফিরে আসতে পারেন তবে না হয় সত্যি মিথ্যে সকলকে জানাবেন। দোকানদারের শেষ কথাটায় আমার ভীষণ কেমন জানি লাগলো। আমি চায়ের দাম মিটিয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করলাম। রাত তখন আরও গভীর হয়েছে। চারপাশ এখন পুরোপুরি নিস্তব্ধ। কোথাও একটা জনমানব যে নেই সেটাও বুঝতে আমার বাকি রইল না। বেশ খানিকক্ষণ হাঁটার পর সেই শ্মশানটা চোখে পড়ল। সেদিকটায় এগিয়ে যেতেই দেখলাম একটা চিতা জ্বলে শেষের অবস্থায়। হয়তো সন্ধ্যাবেলায় কোনো লাশ পোড়ানো হয়।
আমি এক মনে হাঁটতে লাগলাম। শ্মশানের মাঝ বরাবর যখন পৌঁছলাম, হঠাৎ চারপাশে একটা বাতাস বইতে শুরু করলো। গাছগুলো একে অপরের সাথে বাড়ি খেতে লাগলো। আমি কোনো কিছু না ভেবে হাঁটতেই থাকলাম। কিছুটা সামনে এগোতেই সেই আম গাছটা দেখতে পেলাম, যেখান থেকে হরিহর গলায় দড়ি দিয়েছে। আমি সেই গাছের পাশ দিয়ে পার হতেই পিছন থেকে একটা খ্যানখ্যানে গলায় কিছু বলার শব্দ শুনে থেমে গেলাম। মনে হলো কেউ যেন গাছের উপর থেকে বসে কটমট করে কিছু খাচ্ছে। আমি মাথাটা ঘোরাতেই যা দেখলাম, দেখে আমি নিজেকে স্বাভাবিক রাখতে পারলাম না। আর দেখলাম আম গাছের মগডালটার উপর কেউ একটা হাঁটু গেড়ে বসে আছে। অন্ধকারে তার আকৃতি আর টকটকে দুটো জ্বলন্ত চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমি বললাম, কে 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 ওখানে? কে ওখানে বসে আছে? আমি কথাটা বলতেই ধাপ করে লাফ দিয়ে সেই অবয়বটা নিচে নামলো এবং আমার মুখের সামনে দাঁড়াতেই দেখলাম এ যে সেই দোকানদার। এই তুমি তো সেই দোকানে ছিলে। আমি আমি হরিহর, তোকে বলেছিলাম না এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারে না, আর তুইও এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আমায় মেরো না, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। আর তখনই একটা লম্বা জিভ আমার দিকে এসে আমার গলা জাপটে ধরল। বেশ কিছুক্ষণের চেষ্টাতেও আমি সেই জিভ থেকে নিজেকে মুক্ত করতে পারলাম না। কিছুক্ষণ পর দেখলাম আমার নিথর দেহটা মাটিতে পড়ে আছে, আর সেটাকে হিংস্র পশুর মতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেই পিশাচটা। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।